মোজাফফর আছেন বাংলা একাডেমিতে, অনুবাদ উপবিভাগে রয়েছেন এবং একই সাথে ছোট গল্প লিখে দুই বাংলায় উনি খুব বিখ্যাত হয়েছে। মোজাফফর, স্বাগত। না, আপনাকে ধন্যবাদ, আমারও খুব ভালো লাগছে। পোস্ট ট্রুথ আসলে কিভাবে এসেছে? তো মিথ এক অর্থে তখনকার সময় সত্য ছিল। আমাদের তো মুক্তিযুদ্ধ নিয়ে অনেক সাহিত্য হয়েছে, সেটা আমাদের কাছে সত্য। যুদ্ধটাকে আমরা কোন জায়গায় রাখবো, ইতিহাসটা কোন জায়গায় রাখবো, আমরা এই জায়গাটাই ঠিক করতে পারি। চোখের সামনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেগুলোকে বিশ্বাস করছে না। এই জাতির দুর্ভাগ্য যেখানে মুক্তিযুদ্ধ করতে হয়েছে। আজকে যারা হয়তো মুক্তিযুদ্ধের বিপক্ষে বলছে, তারাই আবার যুদ্ধ করতো দেশের জন্য। কোন সরকার কি করাপশন করেছে বা কি ধরনের নীতিগুলো গ্রহণ করেছে, যেটার জন্য আমরা সবাই সাফার করেছি, সেটা কিন্তু মূল বিষয় হচ্ছে। আরেকটা কথা আপনি বললেন যে জাতির সূর্য সন্তান, এটা বারবার আমাদের বলতে হবে নতুন জেনারেশনের কাছে। জেনজি যেটা বলি, এই জেনারেশনের দোষ হচ্ছে এই জায়গায় আমরা তাদের স্কুলিংটা করতে পারি, কারণ গত 15 বছর ধরে এটাও আমাদের মানতে হবে অনেক ডেভেলপমেন্টের মধ্যে আমরা শিক্ষাটাকে ছেড়ে দিয়েছিলাম, শিক্ষাটাকে হাত দিই। মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, এটা একদমই আমরা ইগনোর করেছিলাম। এই জন্য আমাদের দেখবেন যে এরা জানে নাকি, আমাদের 60-এর দশক থেকে 70 পর্যন্ত যদি আসেন, বাংলাদেশের সূর্য সন্তানরা প্রত্যেকে এই সময়টার মধ্যে আমাদের একটা মিনি রেনেসান্স ঘটে গেছে। আপনি লিটারেচার দেখেন, পলিটিক্স দেখেন, সোশিয়াল ইকোনমিক্স দেখেন, গান, এভরিহোয়ার, হ্যাঁ, মিউজিক, কালচার। ঢাকা ইউনিভার্সিটি যদি আপনি দেখেন, যেটা ভাষা আন্দোলন থেকে 71 পর্যন্ত নেতৃত্ব দিল ছাত্ররাই, এই ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে বড় বড় নেতারা উঠে আসছে, এবং একই সঙ্গে এখানে কালচারাল যারা অ্যাক্টিভিস্ট তারা উঠে আসতেন, কালচারাল যারা কর্মী পরবর্তীতে আমরা পাই। কালচার, এডুকেশন এগুলো আলাদা ছিল না। আমাদের কালজয়ী গানগুলো কিন্তু ওই সময় এক্স্যাক্টলি সবকিছু, এবং আমাদের সিনেমার কথা বলেন, যাই বলেন, সব মানে একজন জহিরান, আতাউর রহমান, এদের থেকে বড় আর্টিস্ট পরে আমরা পাইনি না। তো সেই কারণে আমরা বলি যে আমাদের জেনারেশনকে ফিরিয়ে নিয়ে যাওয়া, যে আমাদের 60-এর জেনারেশন যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তারা শুধু স্বাধীনতা দেননি, এই জাতির ভিত্তিমূলটা সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক পুরোটাই তৈরি করে গেছে। আমাদের সামনে যাওয়ার খুব একটা দরকার নাই, আমরা পিছনে গেলেই হয়। আমাদের সব দৃষ্টান্ত আমরা পেছনেই পাবো। এবং একটা জিনিস, এই জিনিসটা মানে কিছু কিছু, যেমন আমি নিজেও এটাকে খুব গুরুত্ব দিয়েছিলাম যখন 2016-তে যখন রোড সেফটি আন্দোলনটা হলো। ওই সময় আমরা তো একদম, আমি আমার পার্সোনাল ইয়েটাই শেয়ার করছি, এক্সপিরিয়েন্স, যেটা রাস্তায় থেকে যেটাকে রিপোর্টিং করা বলে সেটা করেছি। তো সেই সময় আমি দেখেছি যে তারা একটা আন্দোলন কিন্তু করেছে ভালো কাজের জন্য, শিশুরা, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, মানে তারা সমাজটার এই যে এই ধারাটা চলছে, রাস্তায় যে অরাজকতা, এইটা কিভাবে প্রতিহত করা যায় এবং ভবিষ্যতে যাতে না হয়, কাউকে যাতে মৃত্যুবরণ, খুব পজিটিভ একটা অ্যাপ্রোচ সিস্টেমেটিক্যালি ওরা করছে, আমার মনে আছে। কিন্তু যখন ওদের সাথে রাস্তায় তো আমিও ছিলাম, আচার আচরণ বা যে বিষয়গুলোতে দেখা যাচ্ছে যে ভায়োলেন্সের এগেনস্টে তারা নেমেছে রাস্তায়, তাদের মধ্যে আবার ওই ভায়োলেন্স দেখা যাচ্ছে, হ্যাঁ, যে ভায়োলেন্সকে আমি ভায়োলেন্স দিয়ে বিট করছি, বা এই যে এই জায়গাটা। তো তখন কিন্তু আমরা খুব জোর দিয়েছিলাম যে এই যে বাচ্চাগুলো তৈরি হচ্ছে, এরা কিন্তু খুব ব্রিলিয়ান্ট এবং এরা দেশের ভালো চায়, দেশের জন্য অনেক কিছু করতে চায়। এখন এদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে। আমাদের সরকারের যেটা করতে হবে, যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে জায়গাটা, মানে আমাদের তো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছিল, তো সেটার সাথে সাথে এই জায়গাটাকেও গুরুত্ব দিতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, তো সেটা কিন্তু আসলে হয়ে ওঠেনি, বরং আমরা দেখেছি একের পর এক, এটা ওই আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি যে পাঠ্যপুস্তকে যে গল্পগুলো বা যে কবিতাগুলো, ছড়াগুলো যেগুলো পড়ে আমাদের নৈতিকতা তৈরি হতো বা এক ধরনের মূল্যবোধ তৈরি হতো, সেগুলো কিন্তু একের পর এক বাদ চলে গেছে। এটা আওয়ামী লীগের আমলেও গিয়েছে। সেই জায়গাগুলোতে তখন আমাদের কিন্তু মনে হচ্ছিল যে ওই নৈতিকতার জোরটা যারা শিক্ষার্থী তাদের মধ্যে কমে আসবে, কারণ এই ধরনের পাঠ্যগুলো তারা আর পাচ্ছে না। তো এই যে এই জায়গাটা না, এটা এক অর্থে দেখবেন যে আমাদের, আমি খুব একটু সময় ধরে দেখতে চাই দেশটাকে, যে 50 বছরে আমি কোনো এন্ড অফ দ্য ডে আমি কোনো রিজিমকে আলাদা করতে পারি না, টু বি অনেস্ট। আমার কাছে মনে হয় যে জাস্ট কিছু মানুষ, তাদের ভিতরটা এক, শুধু পোশাক পাল্টায়, মানে ব্যানার পাল্টায়, এক একটা দলীয় ব্যানার, এবং এন্ড অফ দ্য ডে সবার টার্গেট থাকে দেশটাকে যতটা বেশি শুষে নিয়ে তার ব্যক্তিগত সেটেলমেন্ট তৈরি করা, এস্টাবলিশমেন্ট তৈরি করা, এবং এটা প্রত্যেকটা রেজিমে একই রকম হয়। শুধু বললাম না যে আমাদের পার্থক্যটা করে দেয় একজন এসে বল, হয়তো আমাদের যে নিজস্ব প্রত্যেকের আলাদা আলাদা কিছু ইডিওলজি থাকে, ইডিওলজিকে মার্ক করে আমরা আলাদা হই। আমাদের যুদ্ধটা দেখবেন যে আসলে দেশ নিয়ে যে যুদ্ধটা আমরা পরস্পরের সঙ্গে করি, দুটো পার্টি,
এটা দেশ আমাদের কেউ শেষ পর্যন্ত মাঝখানে থাকে না। আমাদের টার্গেট দেশটা হচ্ছে এরকম একটা যেটাকে যে আমরা ভোগ করব, কিন্তু আমাদের হচ্ছে কে কতটুকু ভাবে আমরা কনজিউম করতে পারি, এটাকে আসলে একটা এক্সকিউজ হিসেবে ব্যবহার করে নিজেদের ইন্টারেস্ট। আসলে কি আসল উদ্দেশ্য হয় যে তুমি এতদিন খেলা, গ্রামের রাজনীতিতে বলে কেউ চেয়ারম্যান থাকলে যে তুমি তো এতদিন খেলে, আবার আমাকে চান্স দাও, আমাকে সুযোগ দাও, বাই রোটেশন যেন সেও সুবিধাটা পায়। এটা ক্যান নট বি, এটা আমার মনে হয় যেটা হতে পারে না। আমাদের এই এখনকার সময় যে আমাদের নানান রকম অস্থিরতা আমাদের মধ্যে আছে, এবং আমি মনে করি এখান থেকে আমাদের সেটব্যাক করা উচিত, কারণ আলটিমেট অ্যানার্কি আপনাকে একটা আবার আলটিমেট একটা জায়গায় তুলে দিতে হয়, শৃঙ্খলের জায়গায়। তো অ্যানার্কিজম অনেক সময় আসে পজিটিভ আপনার ফিডব্যাক দিতে, তো সেটা যদি দেয় ভালো, আর যদি না দেয় তাহলে আমাদের ধরে নিতে হবে নিয়তি যে আমরা যুদ্ধ করে যাচ্ছি, বিপ্লব প্রতি 5 বছর পর করবো, এবং এই করে করে আমরা প্রতিবার আমাদের, মানে আমি বলি যে আমরা তো ভৃত্য চাকর, আমরা প্রতি বিপ্লবে মালিক পাল্টাবো, আমরা চাকর মারা যাব, চাকর শহীদ হব, চাকরের শত্রু হব, তাই তো হচ্ছে। কিন্তু মালিক যারা, তারা কিন্তু রাতের অন্ধকারে এক। এটা কিন্তু আমরা এই যে জুলাই বিপ্লবের পরে এই চিত্রটাই দেখলাম, যারা আসলে রাজপথে নেমে আন্দোলন করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তারা হয়তো সাময়িক একটা টাকা পয়সা বা কিছু পেয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি ছিল? যে আমি মারা গেলে আমার পরিবার টাকা পাবে, এটা তো না। উদ্দেশ্য ছিল সমাজটাকে পরিবর্তন করা। সেটা কিন্তু হয়নি, বরং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, মানুষের যে মূল্যবোধের, যে মানুষের মধ্যে যে হিংস্রতা ছিল, আমাদের মধ্যে অবদমিত ছিল, সেটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে দুর্বল অবস্থার জন্য খুব আরো বেশি করে প্রকট হয়েছে। হিংসা বিদ্বেষটা আমাদের মধ্যে এমন ভাবে চর্চা করা হচ্ছে গত কয়েকটা ডিকেড ধরে, যে এইটা কোনো একটা সময় আউটবাস্ট হতোই, সেটা এখন হচ্ছে। এবং আমি জানি না, আমার মনে হয় যে এর থেকেও খারাপ কিছু আছে কিনা, আই ডোন্ট নো। আমি খুব আশাবাদী এই সিচুয়েশনে হতে পারি না, এই কারণে দেখি যে আমরা যারা মানুষ আছি, আমরা এত ভায়োলেন্স প্রিয়। ধরুন রাষ্ট্র কোনো ক্ষেত্রে পুলিশ নাই, আমি মানলাম পুলিশ নাই, কিন্তু আপনি দুজন মানুষ ভ্যান নিয়ে যাচ্ছে, আপনি পিটিয়ে মেরে ফেলবেন, সেটাই হচ্ছে, মানে পুলিশ নেই বলে মেরে ফেলবেন, তা তো হতে পারে না। এবং এরা তো কেউ প্যাথোলজিক্যাল কিলার না, সিরিয়াল কিলার না, কেউ ক্রিমিনালও না, ধরতে গেলে সাধারণ মানুষ আমরা বলি, সেটাই তারাও এই হিংস্রতা, এই সাধারণ মানুষ হিংস্র। এই ক্ষেত্রে এসে পলিটিক্সের দায়, যে আমাদের পলিটিক্স এমন একটা জায়গায় তৈরি করে দিয়েছেন যে মানুষ তার সবসময় ভিতরে অস্থির, এবং তারা জানে যে এই রাষ্ট্রটাকে অমুকজন লুটেপুটে খাচ্ছে, এটা করছে, ওটা করছে, তখন তার মনে হয় আমারও তো রাইট আছে টু ডু সামথিং, এই যে এইরকম করে আদায় করা। এই জিনিসগুলো আসলে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা মানুষকে, যেটা আমাদের ভীতিকর দিক, আমাদের ভিতরে আমাদের পাশবিক দিকটাকে এমনভাবে জাগিয়ে তুলেছে। এবং আমরা দেখবেন এখন আর ওই দৃশ্যগুলো লাইভ যখন দেখি, একটা সময় দেখতে পারতাম না, এখন সহনশীলতা তৈরি হয়েছে, এবং মানুষজন দেখে ভিডিও করে, ফেসবুকে দেয়, এগুলো ইট ম্যাটারস নো মোর। এবং আরেকটা ভয়াবহ বিষয় যেটা, যে এটা সবারই ভাবা উচিত, যে জুলাই যে ঘটনাটা হয়ে গিয়েছে, এটা বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে এইরকম ভায়োলেন্ট ঘটনা কিন্তু জুলাই হয়েছে। এর আগে ছোটখাটো আমাদের যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনের সাথে সময় ছিল, বা 90 গণ অভ্যুত্থান, এগুলোতে কিন্তু এই সহিংসতাটা এত স্প্রেড করেনি। কিন্তু এখন মানে আমাদের জুলাই তো করেছে, জুলাই পরবর্তী যে বাংলাদেশ, সেটা তো আরো বেশি, যেটা প্রকাশ পাচ্ছে এখন। এটাকে এরকম কিনা যে এই যে জুলাই যে আন্দোলনটা মানুষ করেছে, এটার ফলে মানুষের মধ্যে এক ধরনের ট্রমা তৈরি হয়েছে, এটা কি সেই ট্রমারই বহিঃপ্রকাশ কিনা? যদি এই ট্রমারই বহিঃপ্রকাশ হয়, তাহলে একজন লেখক হিসেবে আমি কিন্তু, মানে লেখক কিন্তু আমি সমাজের অংশ, তাহলে ওই ট্রমা কিন্তু আমার মধ্যে স্প্রেড হচ্ছে। সেক্ষেত্রে আমি অ্যাবসলিউট যে ট্রুথ, সেইটাকে কন্টেইন করে, বা সেটাকে আমি কিভাবে আমার সাহিত্যের মধ্যে ধরতে পারবো, কারণ আমি নিজেও তো ট্রমাটাইজড। তো এই জায়গাটা কিভাবে ভাবছেন? এটা আসলে আমার মনে হয় এক একজন লেখক তো এককভাবে মানে গল্পগুলোকে ভাবেন। আমি এই ট্রমাটাইজড, আমি বলবো যে রাদার এই গত 1 বছরে না, আমি এটা লং প্রসেস, আমি প্রসেসের মধ্যে দিয়ে দেখি যে ফ্রাস্ট্রেশন, যদি আপনি খুব সেন্সিটিভ মানুষ হন, স্পর্শকাতর, এই জায়গাগুলো আমি সবসময় আমার ভিতরে ফিল করেছি, এবং আমি এগুলো লেখার চেষ্টা করেছি। যেমন দুটো উদাহরণ দিই ছোট্ট করে, যে আমি জার্নালিস্টের জায়গা থেকে, আপনি জার্নালিস্ট, যে একজন জার্নালিস্ট দেখা যাচ্ছে, আপনি এখন আমিও এক সময় সংবাদ মাধ্যমে ছিলাম, তো আমরা কি করতাম, ওই মফস্বলে নিউজ আসলে অনেক নিউজ আসতো, তখন প্রায়োরিটি বেসিস বাছাই করতাম। বাছাই করতে গিয়ে আমরা সেই ঘটনাগুলোকে পিক করতাম যেগুলো খুব সেন্সেশনাল, এক্সাইটিং। কারণ আমি যদি ওগুলো লিড পেজে দিই, কোন পেজে দিব, তার উপর ডিপেন্ড করে যে খুন তো সারা দেশে ধরুন হয়ে গেল 30টা একদিনে, বা নানান রকম অপমৃত্যু ঘটে, সাপে কাটা, পানিতে ডুবে, কিন্তু তখন দেখা গেল আমি সেইটাকে নিয়ে সেন্সেশনাল, রাইট, একটা মানুষের মাথা এক জায়গায়, পা এক জায়গায়, হাত এক জায়গায়, তখন ওইটা মানুষকে এক্সাইট করে, বা সন্তান পিতামাতাকে মেরে ফেলেছে, বা এরকম নানান রকম যেগুলো ভিডিও ফুটেজ আছে ভাইরাল ফেসবুকে, সেটাকে পিক করা। এই করতে গিয়ে তখন আমি একটা গল্প লিখেছিলাম, যেমন যে একজন জার্নালিস্ট
এলাকায় গেছেন, ফিরে এসেছেন বাড়িতে থেকে, এসে তিনি আবার ডেস্কে বসছেন। তখন তার সহকর্মী ওই নিউজগুলো করতে গিয়ে, আমাদের যেটা হয় যে লোকাল যারা মফস্বলের ডেস্কে থাকেন, সর্ট করতে গিয়ে দেখে যে তার রিপোর্ট ডেস্ক মানে চিফ, তিনি আসলে এলাকায় গিয়ে খুন হয়েছেন, সেই রিপোর্টটা এসছে তার কাছে মেলে। আবার তিনি অফিসে এসেছেন, তখন ফাইনালি সে তার কাছে গিয়ে বলে যে বস, এই ব্যাপার, এই নিউজটা একটু ভালো করে দেখেন তো। বলে হ্যাঁ এটা ঘটছে, তো কি হয়েছে, এইটা ফেলে দাও। তুমি ফেলবো কেন, মানে ও তখন বুঝতে পারে না যে আসলে হোয়াটস হ্যাপেনিং অ্যাকচুয়ালি, হোয়াটস রং উইথ হিম। তখন যেটা দেখা যায় যে আলটিমেটলি আসলে সে খুন হয়েছে, কিন্তু সে খুনকে অ্যাডমিট করে না, সেই জন্য অফিস করতেছে। কেন অ্যাডমিট করে না? খুনটা ক্যাজুয়াল, জমি জমা জেদ ধরে খুন হয়েছে। এই খুন তো কোনো পত্রিকায় ছাপবে না। মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা অডিটের মধ্যে দিয়ে অ্যাবসার্ড গল্পটা বলা, যে আমি খুন হলেও আমার এই খুনের এই লাশের রাষ্ট্রের কাছে দাম নাই। কেন দাম নাই? কারণ এরকম খুন প্রচুর ঘটছে। যদি খুনটা ক্যাজুয়ালি হয়, খুনটা তখনই দাম আছে। এই যে আপনার কয়েকদিন আগে পাথর দিয়ে থেতলে দিল কোন একটা মিটকোটের সামনে না কোথায় জানো, এটা ক্লিপ ছিল, এইটা সঙ্গে সঙ্গে 7-24 ঘন্টার মধ্যে বিচার হয়ে গেল, কিন্তু বা ধরে ফেলা হলো, বিচার না, মানে প্রক্রিয়াটা শুরু হলো, মানে প্রক্রিয়াটা শুরু হলো। কিন্তু এইরকম খুন কিন্তু ওই দিনও আরো, আমি ওই দিনই দেখছি আরো 10টা হয়েছে, কিন্তু সেইগুলোকে অ্যাড্রেস করেনি পলিটিক্যাল পারসন, কিন্তু ওই ব্যক্তির জন্য আইদার আপনার মাথা থেতলে দিক আর না দিক, সেটা ইকুয়ালি ট্রমাটাইজ তার ফ্যামিলির জন্য, দুটো ফ্যামিলির জন্য, এবং ইকুয়ালি দুটো মানুষ মারা গেল। এই মৃত্যু কোন আপনি আলাদা করতে পারবেন না। তার মানে আমি বলতে চাচ্ছি, লেখার কন্টেন্টগুলো আমরা নানানভাবে, আমি ওইভাবে গল্পটাকে দেখাচ্ছি, এই যে আমরা আসলে সেন্সেশন দেখতে চাই, এই ডেথ ফ্যাকাল্টি, এই যে মৃত্যু, মানুষ মারা যাচ্ছে এই জায়গাতেও মানুষ এখন আসলেই অ্যাড্রেস করতে চায় কিনা। আরেকটা গল্পের কথা বলছিলাম, দুটো বলতে চাইলাম, যে আরেকটা হলো, আমি একবার দেখলাম যে বাংলাদেশের রেপ ইনসিডেন্ট আমাকে খুব ট্রমাটাইজ করে। কারণ এই জিনিসটা আমি কখনোই মনে করি যে আপনি বললেন না, ট্রুথ অ্যান্ড পোস্ট-ট্রুথ আর রিয়ালিটি, বা এই যে আরেক ধরনের অতি বাস্তবতা, আমি এটা কখনো রিয়ালিটির অংশই মনে করি না। মানে এটা হয় উচিত না, এরকম একটা আমার ব্যক্তিগত স্ট্যান্ড। এইখান থেকে আমি তখন আরেকটা গল্প লিখলাম একবার, যে দুজন মানুষ তারা রেপকে সেলিব্রেট করে, বয়স্ক মানুষ, প্রতিদিন রেপের খবর আসে এবং রেপের খবর বাড়লে তারা খুশি হয়, এক ধরনের স্যাডিজম। এই স্যাডিজমটা কেন? এই স্যাডিজমটা এই জন্যই যে আমাদের এখানে অনেক রেপ ভিকটিম আছে, যেমন তনুর কথা ধরেন, আমরা এখনো জানি না হু আর দ্য ক্রিমিনালস। এইরকমই দুজন প্যারেন্টস, তারা মনে করে তাদের স্যাডিজমটা কেন, মানে আমরা জাতি কেন স্যাডিস্ট হয়েছি, তারা মনে করে যে তারা যদি প্রত্যেকটা বাড়িতে একজন করে এরকম ভিকটিম হয়, তখন সবাই সবার পাশে দাঁড়াবে। আদারওয়াইজ একটা মানুষ যখন বিচার চায়, একটা রেপের মতো হিনিয়াস অ্যাক্ট, শাহবাগে আপনি 10 দিন দাঁড়াবেন, 10 দিন সাপোর্ট পাবেন, 11তম দিনে আপনার শাসক কেউ দাঁড়াবে না, তারপর আস্তে আস্তে মানুষ শত্রু হবে, বলে পাগল নাকি প্রতিদিন কি চাই, আপনার পুলিশ বিরক্ত হয়ে যাবে, পুলিশ বিরক্ত হবে, আপনার হাইকোর্ট বিরক্ত হবে, যদি আপনি একই দিন একই, এটা হচ্ছে ল্যাক অফ এমপ্যাথি। সেই জন্য মনে হলো যে মানুষগুলো তো আমরা স্যাডিস্ট হয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি যে আপনার ক্ষতি হোক। এই কথাগুলো বললাম এই কারণে যে আমি লিটারেচার, আমি যেভাবে দেখি যে মানুষগুলো স্যাডিজমের জায়গায়, আপনি বললেন যে কেন তারা ভায়োলেন্স এত করছে, বা ভায়োলেন্ট কেন তাদের ইনস্টিংক্ট, আসলে কেন হচ্ছে? কারণ সে কোনো না কোনো সাফারার, সে ভিকটিম। এখন সে আপনাকে কি করে জাগাবে? সে ফিলসফিক্যালি করছে না, ইন্টেনশনালি, বাট সামহাওয়্যার তার হৃদয়ের মধ্যে কোথাও এই ক্ষোভটা আছে, তখন সে অন্যের প্রতি এই শোটা করছে, ভায়োলেন্ট হয়ে উঠছে। এবং এইগুলোর মধ্যে দিয়ে একটা সোসাইটির আলটিমেট সোসাইটি আমাদের দাঁড়িয়ে নেই, ফল করেছে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এখন আমি মনে করি না এটা কার্যকর কোনো রাষ্ট্র একটা অবস্থায়, এটা জাস্ট কলাপসড। এই কলাপসড এটা এমন না যে উইদিন এই 1 ইয়ার, এইটা একটা প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়ে এই রাষ্ট্র জাস্ট অকার্যকর রাষ্ট্র হয়ে গেছে। এটা অ্যাড্রেস করতে হবে আমাদের। এখন লিটারেচার কেউ এটা অন্যভাবে বলতে পারে, আমি হয়তো ভায়োলেন্টের গল্প দিয়ে বললাম, আরেকজনের গল্প দিয়ে বললো। লিটারেচার যারা প্র্যাকটিস করেন সাহিত্যিকদের, শুধু আমার একটা জায়গায়, শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটাও দুর্ভাগ্য বলবো, আমাদের লেখকরাও পার্টি করেন। দুর্ভাগ্য দেখেন, পুলিশ পার্টি করে এদেশে অধ্যাপকরা পার্টি করে, লেখকরাও, তারপরে রাইটাররা পার্টি করে, কালচারাল যারা অ্যাক্টিভিস্ট তারা পার্টি করে, এবং এই পার্টি করা ছোটখাটো পার্টি করা না, এটা এক পার্টিক্যাল পলিটিক্যাল কর্মী। আমাদের এমনকি মসজিদের খতিবও পার্টি করেন। 5ই আগস্ট এসেনশিয়াল ছিল এই কারণে অনেক জায়গা থেকে, এটাও বোঝার জন্য যে আপনি রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান ঠিক রাখেননি। রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান যখন নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় যদি রিজিম চেঞ্জ হয়ে যায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানের চিফ পালিয়ে যায়। কেন পালায়? কেন রাষ্ট্রের প্রতিষ্ঠানের সবগুলো ফ্যাকাল্টি পলিটিক্যাল পারপাস সার্ভ করে। আমাদের সর্বোচ্চ যেটা মসজিদ বাইতুল মুকাররম, তার খতিব, এবং এইটা বলার সময় আবার এই যে বললাম, যে যেটা গ্রহণ করতে চায়, এখন যারা এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তারা খুশি হলেন এই কথায়, কিন্তু তারা আবার অখুশি হবেন যদি আমরা এটাও বলি যে আবার ঠিক ইন দ্য সেম ওয়ে যদি আবার একটা বিপ্লব হয়, এরা সবাই সেটআপ পালাবে না, সে তো কারণ কেউ শিক্ষা নিচ্ছে না। অনুরূপ ভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটি
জাস্ট বললো তুমি পলিটিক্যাল যে পোস্টগুলো ছিল পাল্টে আরেকটা পলিটিক্যাল পোস্ট দিয়ে দিল। কারো উদ্দেশ্য না নিউট্রাল জায়গা ডেভেলপ করা। ফলে রাষ্ট্র আমাদের এখন পার্টি হাউস, এক পার্টি চলে গেলে ওই পার্টি হাউসটা আরেকটা পার্টিকে দখল করছে, যেভাবে ধানমন্ডি পার্টি হাউসটা দখল করে দিল হয়তো আওয়ামী লীগের তার একজন এখন এসে আবার এদেরটা আবার আরেকজন করবে, আমি আপনি মাঝখান থেকে হবো, আমি আপনি হবো ভিকটিম। না এই কারণে সাহিত্য খুব গুরুত্বপূর্ণ, যেটা যেমন আমরা যদি ঈশপের গল্পই ধরি, ঈশপ গল্প লিখেছেন আজ থেকে সে কত শত বছর আগে, কিন্তু এই যে এই সিচুয়েশনটা এটা কিন্তু উনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। ওনার একটা শেয়াল ইয়েতে পড়ে গেছে, কাদায় পড়ে গেছে, তো তার গায়ে অনেকগুলো মাছি, শেয়াল না কুকুর এটা, তো মাছি তার রক্ত চুষে খেয়েছে, তো একজন পথচারী মাছিগুলো তাড়িয়ে দিতে যাচ্ছে, তো কুকুর বলছে না এই মাছিটা তাড়িও না, পারলে আমাকে রেস্কিউ করো, মানে মাছিটা তারা যে হবে ওরা যে রক্ত খাওয়ার খেয়ে ফেলেছে, এখন তুমি তারা আবার নতুন এক দলে এসে বসবে, তারা আবার আমার রক্ত খাবে। তো আমি সবসময় এই জায়গাটাকে, রাষ্ট্রটাকে ওই কুকুরের জায়গা থেকে দেখি, হ্যাঁ, যে কাদার মধ্যে পড়ে আছে এবং একদল মাছি রক্ত খেয়ে বসেছিল, তাদেরকে তাড়িয়ে যে আরেক দল মাছি আসা হয়েছে এবং তারাও রক্ত খাবে, মানে আলটিমেটলি সে কুকুরটা কিন্তু ইয়ে হচ্ছে না। এটা দারুণ একটা অ্যানালজি বলি বা অ্যালিগরি বলি, আমরা জনগণ আসলে ওই কুকুরটার মধ্যে পড়ে আছি এবং মাছিগুলো পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তো এই কারণে যে সাহিত্যের সাথে যে পোস্ট ট্রুথের যে সম্পর্কটা, মানে আমি মনে করি খুবই ওতপ্রোতভাবে, সেই এসব কতদিন আগে লিখেছি, কিন্তু আজকে আমি এখানে বসে আমার বাংলাদেশের প্রেক্ষাপটটাকে মিলাতে পারছি। তো এখানেও আবার একটা বিষয় আছে যে এই যে এসব ছোট্ট একটা গল্প লিখেছেন, এই গল্পগুলো এখন আর সৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, গল্প আমার মনে হয় কি নানাভাবে আসে, তো গল্প যেমন আমরা অ্যানিমাল ফার্মের কথা আবার নতুন করে আসছে, যে এই যে মানুষের ফিউটিলিটি, এই যে মানুষের আন্দোলনগুলো হওয়ার পরে জাস্ট আমরা ওই যে বললাম যে আমরা আমাদের মালিক পরিবর্তন করি, মালিকের একই সেম মালিক, জাস্ট নামটা আলাদা। তো আমরা সবসময় আসলে চাকরি হয়ে থাকতে চাই, এই তো বিপ্লবগুলো। তো এই জায়গা থেকে আমাদের সাহিত্য নানানভাবে কাজ করে, হয়তো মোরাল টিচিং থাকে কোনো সাহিত্য প্রেসক্রাইব করে না, এসব হয়তো প্রেসক্রিপশনটা করছেন উনি আমরা জানি যে নীতিবাক্য থাকে এসবের গল্পে, যেটা ফেবল বা প্যারাবলের সাহিত্যের প্রবণতা বা আমাদের লোকগল্প, যেগুলোর চর্চা আমরা পারিবারিকভাবে নানা সময় পেতাম, এখন বাচ্চারা খুব একটা পায়ও না। আর আমাদের সাহিত্য আমার মনে হয় যে এখন সাহিত্যের জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে। মডার্ন লিটারেচার আসলে মানুষকে কোনো কিছু আমার মনে হয় না সিদ্ধান্ত দেওয়ার জন্য তৈরি থাকে। মডার্ন লিটারেচার আপনাকে এন্টারটেইন করবে এবং অন্যভাবে অল্টারনেটিভভাবে ওই তার যদি একটু সেন্সিবিলিটি থাকে ওইটাকে জাগায় দেওয়া, একটু প্রশ্নগুলো করা। রাদার আমি সবসময় মনে করি যে এটা হচ্ছে একটা স্ট্রেট মেকানিজমের বিপক্ষে দাঁড়িয়ে আর একটা পাওয়ারফুল একটা এজেন্সি লিটারেচার, যেটা ওই সত্যটাকে চ্যালেঞ্জ করতে, এই সত্য চ্যালেঞ্জ করতে গেলে ট্রুথফুল কিছু রাইটারও লাগবে, যারা হয়তো মনে করবে যে না আমি কারো পারপাস সার্ভ করবো না, রাদার দ্যান ট্রুথ ইটসেলফ। তো এখন আমাদের সমস্যা হয়েছে, আমরা তো পার্টিজান, আমরা রাইটাররা বিভাজিত। হ্যাঁ, এখন যে দলই আসুক তাদের কিছু নিজস্ব রাইটার দাঁড়াই যায়। তো এইটা করলে আসলে আমার মনে হয় এন্ড অফ দ্য ডে মানে রাইটার লেখকরা যদি একটা দেশের বুদ্ধিজীবীরা, লেখক আমি শুধু বলবো না, আর্টিস্ট বলি আর ইন্টেলেকচুয়াল বলি, তারা যদি কোনো দেশের ফল করে তাহলে সেই নেশন অ্যাজ এ স্টেট ফল করবে। মানে ৭১-এর আগে দেখবেন না যে আমাদের ৭ কোটি যদি জনগণ থাকে, অধিকাংশই তো কৃষিজীবী বা ট্র্যাডিশনালি তাদের স্কুলিংও নাই, শ্রমজীবী মানুষ। একটা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করেন গুটি কতক নেতা, ইন্টেলেকচুয়াল মানুষ, পিপল, তাদের উপর নির্ভর করে পুরো দেশের আসলে ভবিষ্যৎ স্ট্রাকচারটা কেমন হবে। ৭১-এও আমরা যদি দেখি যে ১,০০০ বুদ্ধিজীবী হয়তো ইন্টেলেকচুয়াল পাবো যারা যুদ্ধটাকে নানাভাবে লিড দিয়েছেন, যুদ্ধ কেন এসেনশিয়াল, এবং তারাই সিদ্ধান্ত নিয়েছেন জাতির জন্য যুদ্ধ হবে কি না হবে। ওই কৃষক সিদ্ধান্ত নেননি, তিনি আসলে ফলো করছেন, তাই না? তো এখনো ওই রকম ফলো করার জন্য মানুষ এখানে ধরেন ১৬ কোটি আছে, ১৭ কোটি আছে যারা ফলো করতে চায়। এখন তাদেরকে যদি মিসগাইড করি এবং তাদেরকে যদি আরো সাফার করাই, সেই দায়িত্ব তো আমাদের বুদ্ধিজীবী শিক্ষিত মানুষদের নিতে হবে, লেখকদেরও নিতে হবে, সাংবাদিকদেরও নিতে হবে, এভরি সেক্টর, মানে ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি তো সবাইকে নিয়েই, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক। আমাদের ৭১-এর সাংবাদিকদের যে ভূমিকা তো আমরা জানি, সবচেয়ে স্ট্রং ভূমিকার মধ্যে একটা শহীদদের মধ্যে ২৩ জন সাংবাদিক ছিলেন, এবং বুদ্ধিজীবী হত্যার মধ্যেও আমরা জানি যে সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, সমাজ, এটা দিয়ে বোঝা যায় যে বুদ্ধিজীবী কারা হতে পারেন না। প্রত্যেকটা সেক্টরের আমাদের যে বুদ্ধিজীবী হত্যার মধ্যে চিকিৎসকরাও ছিলেন, ডক্টর আলিমদের কথা জানি আমরা, সোশ্যাল যারা ইনফ্লুয়েন্সার ছিলেন তাদেরকে আসলে ধরে ধরে হত্যা করা। এখন আপনি দেখেন চিকিৎসক ফ্যাকাল্টি যারা আছেন তারা কতটা ইন্টেলেকচুয়াল জায়গায় ভূমিকা রাখতে পারছেন। তারা কি শুধুই পেশাজীবী? মেয়ারলি পেশাজীবী কেন হবে একজন সুশিক্ষিত মানুষ? হ্যাঁ, এক একটা জায়গায় জার্নালিস্ট যারা, তারা তো কোনো না কোনো দলের হয়ে টক শো করছেন, কিন্তু সবার কথা বলছেন। এই রকম মানুষের সংখ্যা কেন বাড়ছে না?
তো আমার মনে হয় এই কোশ্চেনিং গুলো আসলে সাহিত্যের কাজ। অবশ্যই এইগুলো এই করাটাই প্রশ্নগুলো সাহিত্যের করা উচিত। কিন্তু আমরা যখন ইসব নিয়ে কথা বললাম তখন কিন্তু খুব মজার একটা বিষয় চলে আসে যে আমাদের মিথোলজি আছে, আমাদের রূপকথা আছে, উপকথা আছে, ফেবল যেগুলোকে বলছি, এরকম ফোকলোর অনেক গল্প আছে। তো এই গল্পগুলোতেও কিন্তু সেটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে না, যেমন মানে সত্যোত্তর বাস্তবতা যেটা, সেটা কিন্তু ফেমাস হওয়া যেটাকে বলা হয়, বা এটা আসলে 2016 পরে যে হয়েছে বা এখন আমরা জানতে পারছি, কিন্তু এটা কিন্তু বিদ্যমান ছিল সমাজে, সেই প্রাচীন সময় থেকেই ছিল। এবং আমাদের এই যে এই মিথোলজি বলি বা বিভিন্ন রকমের লোককথা, এই যে রূপকথা, হ্যাঁ, উপকথা, এগুলোতে কিন্তু এটার মানে প্রতিফলন হয়েছে। এমনকি ধর্মীয় যে গল্পগুলো, আমরা যদি বিষাদ সিন্ধুই ধরি, মীর মোশাররফ হোসেন, বা আমাদের হাদিস গ্রন্থের যে গল্পের আকারে যে হাদিসগুলো বর্ণনা করা, আমাদের বাইবেলেও যে প্যারাবল গুলো আছে গল্পের আকারে, বা জাতকের গল্প, এগুলো কিন্তু একটা পোস্ট ট্রুথ মানে লক্ষ্য করা। ওই সমাজে, এই সমাজের ব্যাপারগুলোকে চ্যালেঞ্জ করে না পোস্ট ট্রুথ। আসলে আমি বলি যে এই টার্মটা অনর্থক, অনেক সময় আমরা পোস্ট মডার্ন এগুলো আনি। সত্য অলওয়েজ আরেকটা দুটো সত্য থাকে, একটা তো আমরা বলি রাইভাল থিওরি, যে একটা এস্টাবলিশমেন্ট সত্য থাকে আর একটা সত্য থাকে, কারণ ডেটা অলওয়েজ থাকে, যে কোনো আপনি যেটাই বলি না কেন তার পিছনে কিছু ব্যাকআপ ডেটা থাকে। এখন প্রত্যেকটা সময় আমরা দেখি যে মানুষ আসলে তার যে বিশ্বাস সেটাকেই সে গ্রহণ করতে চায়। এটা নট লাইকলি যে এখনকার ফেনোমেনা, সেটাকে স্থাপন করার জন্যই কিন্তু শেষ পর্যন্ত উনি স্ট্রাগল করেন। বা কিন্তু তখন একটা ব্যাপার ছিল যে আমার কাছে এখন মনে হয় যে আমরা সোশ্যাল মিডিয়াটা এসে এবং ফেসবুক, এআই, নানান রকম আর্টিফিশিয়াল থিংস এসে আমাদের যেটা নিজস্ব চিন্তার জায়গা, আমি তো নিজে ভাবিই না, আমি তো সারাক্ষণ দেখি যে অন্য কি ভাবছে কেউ, তাই না? ফেসবুক দেখতে গিয়ে দেখছি একটা মানুষের সাথে কথা বলে আমি এজিটেটেড হয়ে যাচ্ছি। এবং আমাদের দেশে যতগুলো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা, অধিকাংশ ঘটনাগুলো, আমি যেতে এই বিষয়গুলো আমার সাবজেক্ট ছিল সবসময়, অধিকাংশ ঘটনাগুলো ফেক বেসিস, অন ফেক বেসিস। ধরুন একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি কোনো একজন মানুষের নামে ক্রিয়েট করে তার নামে একটা ফেসবুক পোস্ট দিলাম, কেউ ভেবে দেখবে না যে এটা কতটা অথেন্টিসিটি আছে, অ্যাকাউন্টটা ফেক না, কিচ্ছু দেখবে না। ইভেন মোস্ট ইন্টারেস্টিংলি, ধরুন আপনারা নিউজ করেন যখন, যে ফরিদপুরে অমুক কাউকে কটূক্তি করার জন্য, হয়তো কোনো রিলিজিয়াস লিডারকে তাকে করার জন্য তার কমিউনিটিকে ধরুন জ্বালানো হলো, এটা সব জায়গায় নিউজ আসলো। বোঝার চেষ্টা করি কোথাও উল্লেখ করলো কেন কটূক্তির সেন্টেন্সটা কি, কোথাও থাকে না। এবং আমি যদি প্রশ্ন করি কোনো জার্নালিস্টকে যারা রিপোর্ট করেছেন যে আপনি কি জানেন এটা কি বলছিল, আসলে বলে না। তবে আমরা শেষ পর্যন্ত জানি না, এই যে পোস্ট-ট্রুথের ব্যাপারটা আমার জানার প্রয়োজন মনে করি না। ডেটা ম্যাটার্স নো মোর, যে এটা ফ্যাক্ট কিনা চেক করি না, আমি বিশ্বাস করতে চাই কটূক্তি করেছে, ফলে ওকে পরিবারগুলোকে জ্বালাই দাও। তো এই সেন্টিমেন্ট যখন থাকে, এইটাই বলছি যে আমাদের তখনকার, আপনি 1000 বছর আগে যাবেন, মানুষজন চিন্তা করতো, মানুষজন একটু ভাবতো নিজেরা, হয়তো কমিউনিটির মধ্যে চিন্তা করতো। এখন তো মানুষজন অন্যের চিন্তায় পরিচালিত হয় না। এবং এই যে সংবাদের যখন কথাটা আসলো, একজন সাংবাদিক হিসেবে আমার যে অভিজ্ঞতাটা, আমি মফস্বলে যারা কাজ করেন এইরকম ঘটনায় তাদেরকে কিন্তু আমরা ওই যে অনুসন্ধানী যেটা সাংবাদিকতা বলে, আমরা অ্যাসাইনমেন্ট দিই যে আপনি এরকম একটা করেন তো, যে আপনার এলাকায় আসলে এই যে সংখ্যালঘুদেরকে বিশেষ করে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে তাদের যে লুটপাট হয় বা বাড়িঘর জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন হ্যারাসমেন্ট করা হয়, এই যে পোস্টের উপরে ভিত্তি করে বা যে অ্যাকাউন্ট দেখিয়ে করা হয়, মানে আমি দেখেছি 80% ক্ষেত্রেই অ্যাকাউন্টগুলো ফেক। তো সেটা কিন্তু কেউ আগে যাচাই করে না, এটা ফেক কি ফেক না, তুই করেছিস মানে তুই করেছিস। তো আমরা যখন অ্যাসাইনমেন্টগুলো দিই যে তোমরা এটা খুঁজে বের করো তো আসলে ভেতরের ঘটনাটা কি ছিল, তারা কিন্তু করতে চায় না। এটা এক ধরনের বায়াসও আছে, এই যে যেটা বললাম যে সাংবাদিকও আসলে একটা রাজনৈতিক দলের অংশ হিসেবে কাজ করে, বা সেও একটা মতাদর্শের বিলং করে। তো সেই জায়গাটা একটা বায়াসও আছে। আবার আরেকটা জায়গায় যেটা আছে, তার নিরাপত্তাহীনতায় সে ভোগে, যে আমি যদি এটা করি, এটা তো পপুলার না, হ্যাঁ, আমি যদি এখন এটা নিয়ে এতগুলো ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, মানুষের বাড়িঘর লুট হয়েছে, পুড়িয়ে দিয়েছে, এখন যদি এটাকে আমি রিভিল করে দিই যে তোমরা যেটা নিয়ে করেছো এই পুরো জিনিসটাই ভুল, যেমন রূপলাল ক্ষেত্রে যেটা হলো, তো তখন কিন্তু সে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে। এইটা খুব ইন্টারেস্টিং। আমি আরেকটা জিনিস অবজার্ভ করছি, যে ধরুন এই যে ওই পরিবারটা, এমনি একটা জিনিস তো ঘটে অ্যাপারেন্টলি, যে পরে দেখা গেল ওটা ভুল, কিন্তু তার পরিবার, একজন তো না, 6-7টা পরিবার একসাথে পুড়ে গেল বা তারা জায়গা থেকে উঠাই দিল, উচ্ছেদ হয়ে গেল। এগুলোর পিছনে তো অন্য কারণও থাকে, জমি দখল, ভূমি দখল, নানান কিছু ব্যাপার থাকে, যা হওয়া সেটা কিন্তু বাই দিস টাইম হয়ে গেছে। এইখানে পোস্ট-ট্রুথের একটা দারুণ ইন্টারেস্টিং একটা গল্প একজন শোনাইছিলেন, বেলস স্টোরি বলে একটা ব্যাপার আছে, যে নানা যেগুলো মিথিক্যালি কিন্তু আমরা বিশ্বাস করে ফেলি। তো এইরকম একটা ঘটনা, যে জাপানে
একজন মানুষের, এক লেডির ক্যান্সার হলো এবং তাকে বলা হলো যে ক্যান্সার হয়েছে, সে সার্ভাইভ করবে না। কিছুদিন পর সে কিওর করলো, সে আসলেই দেখা যাচ্ছে খুব বাজে অবস্থা থেকে কিওর করলো। করার পর তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি হাউ ডিড ইট হ্যাপেন অ্যাকচুয়ালি। তখন সে বললো যে আমি ওই সকালে উঠে একটা ভেষজ চা খাই আর কিছু ডায়েট করে, এটা থেকে সে ক্যান্সার থেকে হিল হয়েছে। এইটা শোনার পর পুরো জাপানে মানুষ দেখা গেল কি ওই ডায়েট করা শুরু করলো, ওই ভেষজ চা খাওয়া শুরু করলো। এবং মেডিকেলি এটা প্রমাণ করার জন্য গবেষণা করে দেখা গেল যে ভেষজ টি এর মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা অ্যান্টি ক্যান্সারের কাজ করে। এবং ফাইনালি পুরো জাপান যখন এদিকে মুভ করলো, যে তখন জনপ্রিয় হয়ে গেল, ওই দেশে একটা অ্যাপস বানানো হলো ডায়েটিং এর, ওই লেডির ওই অ্যাপসটা ভীষণ জনপ্রিয় হয়ে গেল ওভার দ্য নাইট। কিন্তু ইয়ার্স আফটার দেখা গেল কি যে এই টোটাল ব্যাপারটাই ফেক, আসলে ওই লেডির কোনো ক্যান্সার কখনো হয়নি। এবং এইখানে তো শেষ হয়ে যেতে পারতো, শেষ হচ্ছে না। পোস্ট ট্রুথ এমনভাবে মাথার মধ্যে আরেকটা ফ্যাকাল্টি আপনার তৈরি করে দেয় বিশ্বাসের জায়গায়, এটা জানার পরও মানুষ ডায়েট করা শুরু করলো। কারণ অবচেতনে সে কালেকটিভ কনসিয়াসলি এর মধ্যে সে বিশ্বাস করে নিল যে এটা করলে হয় না। মানে যে পরিবারটা আপনি পরে প্রমাণ করে দিচ্ছেন যে সে আসলে এটা ফেসবুকে লেখেনি, সাবকনসিয়াসলি সে তার এটা তাও ধারণ করবে যে ও লিখেছিল বা ও লিখতে পারে, একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায়। ফলে ওই ফ্যামিলিকে আপনি আর সেভ করতে পারবেন না, মানে সংশয়ের যে জায়গাটা সেখান থেকে তারা আর বের হতে পারবে এবং ওই ফ্যামিলিকে আর রেস্কিউ করতেই পারবেন না আপনি। একবার যখন আপনি কাউকে ক্রিমিনাল বলে ফেলছেন মানে এই ধরনের কেসে, এবং সে যদি ক্ষুদ্র মানে আমাদের তথাকথিত, আমি এটা যদি মানি না, এই যে আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু অন হট বেসিস এগুলো বলে, আমি জানি না। আমরা এখানে একটা 4 জন আছি, আপনি জেন্ডার বেসিস সংখ্যালঘু। আমি আরেক জায়গায় যাই, আমি মেহেরপুর এলাকার মানুষ, সেখানে আমি সংখ্যালঘু। ডিস্ট্রিক্ট বেসিস মানে আমি নানান বেসিসে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সংখ্যালঘু যদি আপনি সংখ্যালঘু বিচার করেন, কিন্তু অ্যাজ এ হিউম্যান আপনি টোটাল কমিউনিটির অংশ ধরবেন, সংখ্যালঘু হওয়ার প্রশ্নই নেই, সে তো মানুষ। তো এনিওয়ে, তা আমি বলছি যে একবার যখন আপনি এলিগেশনটা চলে যায়, এই এলিগেশনটা চলে গেলে তাকে আপনি সেভ করতে পারবেন না। কারণ সে যদি প্রমাণও করে দেন সে হাইকোর্ট যেটা করেনি, আলটিমেটলি সে ডাউটের পর্যায়ে পড়ে যায়। ফলে পোস্ট ট্রুথ ভীতিকরভাবে এই কাজগুলো করে দেয়। ওয়ান্স ইট ইজ সার্কুলেটেড, আপনি তাকে আর গেট ব্যাক করতে পারবেন না। আপনি ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়ে গেল, আপনি লেটার অন যখন এই পোস্টার এগেইনস্ট আরেকটা রাইভাল থিওরি আসবে, সেটা সেইভাবে ভাইরাল রিস্ক করবে না, এবং সেটা তো মানুষ খোঁজ করবে না এটা ট্রু অর ফলস না। একবার মজার ঘটনা ঘটলো, এই যে আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি যে আল কোরআনের প্রথম অনুবাদক হচ্ছেন ভাই গিরিশচন্দ্র। তো এটা সবাই তো আমরা জানি। হঠাৎ করে সামওয়ান, আমি জানি না সেই ব্যক্তিকে, স্প্রেড করে দিলেন, এখন একটা সংগ্রামে বা কোথাও লিখলেন যে উনি কোরআনের প্রথম অনুবাদক না, এবং শুধু নাই তাই না, উনি আসলে কোরআনের অনুবাদকই নন, উনি পাবলিশার। এখন এইটা ওই যে আবারও বলছি যে এটা আমরা ওই যে পোস্ট ট্রুথের মতো, এই তো ডেটা ম্যাটার করে না, ফ্যাক্ট ম্যাটার করে না। আমাদের সেন্টিমেন্ট আছে যে একজন হিন্দু কেন কোরআনের অনুবাদ করবেন, এই জায়গা থেকে এই ভদ্রলোকটা বিশ্বাস করা হলো। পুরো ফেসবুক ছড়াই গেল যে তিনি অনুবাদক না, এবং তার পক্ষে কিছু ডকুমেন্টস আসলো। আমি তখন কি করলাম, এটা নিয়ে আমার আউট অফ মাই ওন কিউরিওসিটি আমি তখন রিসার্চ করে গিয়ে আমি সেই সাংঘাতিক আরও কিছু জিনিস পেয়ে গেলাম পজিটিভলি, যে গিরিশচন্দ্র শুধু কোরআনের প্রথম অনুবাদক নন, তিনি রিটেন সো মেনি টেক্সট। আপনার ধরেন সেই আজ থেকে 150 বছর আগেই যদি ধরি, যে তিনি 25 থেকে 30টি টেক্সট লিখেছেন কোরআনের প্রফেটদের নিয়ে, কোরআনের গুরুত্বপূর্ণ নারীদের নিয়ে, নানান রকম সাহাবীদের নিয়ে। ওইটা তো আসলে মানে রিটেন ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলা। এটাও তো তার উপর একটা অ্যাসাইনমেন্ট ছিল ব্রহ্ম সমাজ, রাইট। তো এই জিনিসগুলো কিন্তু কেউ জানছে না। যখন আমি এই জিনিসটা নিয়ে আবার লেখা শুরু করলাম, যারা এই জিনিসগুলো বিশ্বাস করে, আমি খুঁজে খুঁজে ফেসবুকে যারা এটা প্রচার করে তাদের ওখানে গিয়ে লিংক দিলাম, তারা এটা গুরুত্ব দিল না। কারণ আমি তাদের ডাউটের পর্যায়ে পড়ি। আমি যেহেতু তাদের স্কুলে বিলং করি না কমপ্লিটলি, তখন আমাকে বললো যে ও তো এটাই বলবে। ও যেহেতু এরকম মানে মতাদর্শে, তাহলে ও এটাই বলবে। মানে সত্য তাহলে কি, সত্য হচ্ছে যে কে বলছে এটাও ম্যাটার করে। আপনি কারটা গ্রহণ করবে, এটা একটা বিষয়। তো এই জন্য আমি বলি যে আমরা আসলে এমন একটা জাতিগতভাবে কন্ডিশন যে সায়েন্টিফিক ট্রুথও আমি বিশ্বাস দিয়েই তো চালিত। আমি তো জানি না পৃথিবী কিভাবে আরেকটা গ্রহের চারিদিকে ঘুরছে, আমাকে বললো আমি বিশ্বাস করলাম। আমরা তো ফ্যাক্ট চেক করার মতো এবিলিটি নাইও। আমরা ধর্মের ক্ষেত্রে তাই, আমাদের যে কোনো বিশ্বাসের ক্ষেত্রে আমরা আসলে এটাই বিশ্বাস। এই ক্ষেত্রে প্রস্তুত এসে তারা এই ক্ষেত্রেও তাদের ওই একই রকম ফ্যাকাল্টি মনোভাব, যে আমি যেটা মনে করি এটাই সত্য, একটা ছোট্ট এভিডেন্স পাচ্ছে, বাকিগুলো আসলে সত্য। কিন্তু এই মনে করা না করার পিছনে যে একটা মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, বা একটা পরিবারের জীবন, কখনো কখনো একটা রাষ্ট্রের জীবন, সমাজে হুমকির মুখে পড়ে যাচ্ছে, এটা নিয়ে আসলে ইমপ্যাক্টটা নিয়ে আমরা কেউ ভাবছি না। এবং
যেহেতু অনেকগুলো আলাপ হলো, আরো এই আলাপ চলতে পারে, কিন্তু আমাদের সময় তো সংক্ষেপ, মানে আমাদের যেতে হবে। কিন্তু তার আগে আমি এটা খুব মানে দেখা যাচ্ছে যে একটু ব্যক্তিগত বা এটা রাষ্ট্রীয় একটা জায়গা থেকে, যেহেতু তুমি একটা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানে কাজ করছো এবং সাহিত্য নিয়ে বা লেখালেখি যে বিষয়গুলো নিয়ে বাংলা একাডেমি কাজ করছে, গবেষণা নিয়ে কাজ করছে, আমি জাস্ট একটা প্রশ্ন, এটা শেষ প্রশ্ন করতে চাই যে এই যে আমাদের সমাজে যে প্রস্তুতের যে প্রভাব, কিন্তু আমাদের যে অ্যাবসলিউট ট্রুথ আমাদের সাহিত্যে বা ডকুমেন্টারিতে, বাংলা একাডেমি এই জায়গাটা নিয়ে মানে রাষ্ট্রীয়ভাবে আসলে কিভাবে কাজ করছে বা কোনো স্কিম আছে কিনা? এইটা আমি বিচ্ছিন্নভাবে আবারও বলে আমি বেসিক্যালি হতাশাবাদী মানুষ হতে বাধ্য এখনকার, যদি একটু ভাবি। এবং রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে, শুধু নট অনলি বাংলা একাডেমি, আমি মনে করি রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে রাইটলি পরিচালিত না রাষ্ট্রের। এবং রাষ্ট্র নিজেই তো যথাযথ মানে কোনোভাবে, এটা আমি বলি না, আবারও বলি যে এটা গা বাঁচাতে বলে না, আমার একটা ফিলসফিক্যাল ডেপথ, আমার সত্য ভেতরের সত্য হলো যে এই যে আমি কোনো সরকারের আমলেই আমি এটা ফিল করি না রাষ্ট্র প্রপারলি রুলড অ্যান্ড রানড, এটা মনে করিনি। ফলে এই রাষ্ট্রের proত্যেকটা ইনস্টিটিউশন আমরা দেখি অলমোস্ট জনগণের দেখবেন সবচেয়ে অবিশ্বাসের জায়গা হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউশনগুলো। আমরা আমাদের বিচার ব্যবস্থার কাছে সবচেয়ে বেশি আমরা গালি দিই বা আমরা বলি যেখানে যাওয়া যাবে না। আমরা সবচেয়ে ভয় পাই কোথায়? আমাদের পুলিশ থানায় যেতে, যেখানে আমরা আরো কনফিডেন্টলি আশ্রয়ের জায়গা। তো এই জাতির যদি এই অবস্থা হয়, এবং এখানে তো আপনি বিচ্ছিন্নভাবে আশা করতে পারেন না যে বাংলা একাডেমি আর শিল্পকলা একাডেমি যথাযথভাবে চলবে। এবং হোয়ারাজ আপনার রাইটাররাই রাইট পথে নেই, আমি বলেই দিলাম যে লেখকরাও নানানভাবে সার্ভ করে কোনো না কোনো পার্টিকে, এবং ক্ষমতার কাছে তারাও নত জানো। ফলে এই সকল বুদ্ধিজীবীরা তো আবার এইসব প্রতিষ্ঠানগুলো চালান কোনো না কোনো ভাবে। তো এদেরকে আমি মনে করি যে এই মানুষগুলোর কাছ থেকে খুব বেটার কিছু আমাদের প্রত্যাশা করার জায়গা আমি অন্তত পাইনি। বাংলা একাডেমি একটা বিচ্ছিন্ন ছোট্ট প্রতিষ্ঠান, এবং এই পুরো বৃহত্তর রাষ্ট্রে বাংলা মানুষের ভালো থাকা খারাপ থাকা থেকে নানান কিছু যেগুলো খুব এসেনশিয়াল, সেগুলোর সাথে এই প্রতিষ্ঠান কতটুকু রোল প্লে করতে পারে আই ডোন্ট নো। কিন্তু কালচারাল জায়গায় বাংলা একাডেমি হয়তো আরো অনেক কিছু করতে পারে। এইটা মেয়ারলি একটা প্রতিষ্ঠান যেটা শুধুমাত্র প্রোগ্রাম করা, ইভেন্ট করার মতো প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমি প্রত্যাশা করি না, কারণ যেটা 1955 সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশের থেকে বয়সে বাংলা একাডেমি পুরাতন। এই প্রতিষ্ঠানের একটা দায় আছে, এই দায়গুলো পূরণ করা, যে জাতির আমাদের দেখবেন যে আজকে আমরা সংস্কৃতি থেকে আমাদের কত পিছিয়ে, চর্চার জায়গা থেকে গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, এবং আমরা মনেও করি না এগুলো প্রয়োজন আছে সেটা। এবং আমাদের যখন যাত্রা বিলুপ্তই হয়ে যাত্রা না, আপনি খুব পপুলার ফর্ম ধরেন না কেন, আমাদের জেলা থানা পর্যায়ে এখন আর ডান্সের স্কুলগুলো নাই না। এখন এই গত কয়েকদিন আগে রিপোর্ট পড়লাম যে বাংলাদেশে ইনস্ট্রুমেন্ট বিক্রি করা, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো, এটা সাংঘাতিকভাবে ধস। লোকাল পর্যায়ে যে গিটার বা হারমোনিয়াম, 70% দোকান বন্ধ হয়ে গেছে। আমাদের এখন রিলিজিয়াসলি যারা মুসলিম পরিবারের, তারা তো মনেই করেন যে গান শেখা, গান বাজনা করা প্রয়োজন। আপনি মজার উঠাই দিচ্ছেন একটা দেশ থেকে, দেশের কোনো কালচার রাখছেন না একেবারে। তো এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। বাংলা একাডেমির এই যে জায়গাগুলোকে অ্যাড্রেস করে প্রপারলি কিভাবে ফাংশন করা যায় জায়গাগুলোকে, সেই জায়গায় সরকারকে সাপোর্ট দিতে পারে। বাট হ্যাভিং সেড দ্যাট, যদি মনে করেন যে ধরেন এই প্রতিষ্ঠানেই যে সেন্টিমেন্ট চায় না কোনো ঘরে ঘরে বাদ্যযন্ত্র থাকুক মুসলিম পরিবারে, সেই সেন্টিমেন্টই যদি প্রতিষ্ঠান চালায়, ধরেন আমি এই সেন্টিমেন্টের বিশেষে আমি হলাম প্রতিষ্ঠানের অধিকর্তা, কোনো একটা প্রতিষ্ঠানের, এই কালচারাল প্রতিষ্ঠানের, তাহলে আপনি হাউ ডু ইউ এক্সপেক্ট? তার মানে আমি বলতে চাচ্ছি, মানুষ যদি এসেনশিয়ালি, আপনি প্রথম কথা বলেই শেষ করি, হিউম্যান রিসোর্স যদি একটা দেশের আপনি জেনারেট না করতে পারেন টপ টু বটম, তাহলে আসলে ইনস্টিটিউশন দিয়ে এটা সম্ভব না। ইনস্টিটিউশন আর মেয়ালি একটা বিল্ডিং, হ্যাঁ, তারা হয়তো তাদের কিছু নির্দিষ্ট রোল প্লে করবে, কিন্তু এর বাইরে যদি মাস আকারে যেটাকে আমরা বলি স্প্রেড করতে হলে আসলে নিজে সেলফ কনসাসনেস, এটাই সবচেয়ে। তো দ্যাটস অল। আমার মনে হয় এটাই যে আমরা হিউম্যান রিসোর্স যদি ডেভেলপ না করতে পারি, আমাদের জেনারেশন, আমরা আমাদের নেক্সট জেনারেশন থেকে ভয় পাই। এখন রাস্তাঘাটে একটা এমন ভীতিকর না যে আমরা আশাবাদী ছিলাম কি এই 5ই আগস্টে, যেমন এইটা একটা ভীতিকর দিক যে আশার মৃত্যু হওয়া। আমার ব্যক্তিগত জায়গায় বলছি, কারণ আমার সবসময় কিছু হলেই ভাবতাম যে আমার সন্তানরা দে উইল ডু দ্য রাইট থিং, অফকোর্স আমার এটা মনে হতো। কিন্তু যখন দেখি আমার সন্তানরাও রাইট থিং করতেছে না, তখন আপনি জানেন আশার মৃত্যু একজন মানুষের ফিজিক্যাল ডেথের থেকে অনেক বেশি ইমপ্যাক্ট। তো এইটা আমার কাছে আশার মৃত্যু ঘটছে, যে আমি নিয়ার ফিউচার আমি কোনো হোপ দেখি না, বিকজ দ্য নেক্সট জেনারেশন চেহারা আমি দেখতেই পাচ্ছি, এবং তারা আরো মনে হচ্ছে আমার কাছে ওই যে 60s এর জেনারেশনের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা 1000 বছর পিছিয়ে আমাদের নেক্সট জেনারেশন। এটাই আসলে এটার দায় আমরাও এড়াতে পারি না, আমরা যারা অবশ্যই আমাদের ছিলাম। তো আমরা তো একদম শেষ পর্যায়ে আসলাম। দারুণ, মানে আমার খুব ভালো লাগছিল আলাপটা চালিয়ে যেতে, কিন্তু ওই যে যেতে নাহি দেবো ভাই, তবু যেতে দিতে হয়, তা আমাদের এখন যেতে দিতে হবে। মুজাফফর, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এসেছো।
আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আসলে আমরা হতাশ হয়ে যাচ্ছি বাস্তবতা দেখে, কিন্তু এই হতাশার মধ্যেও একটু ক্ষীণ আশার একটা আলো আমরা জ্বালিয়ে রাখছি যে আমাদের যারা সন্তান, আমাদের যারা উত্তরসূরি, তারা অবশ্যই সেই বিবেক, সেই প্রজ্ঞাটা ধারণ করবেন। এবং এখন আমরা যে নৈতিকতার যে জায়গাটা থেকে দূরে সরে যাচ্ছি, সহিংসতার জায়গায় চলে যাচ্ছি, সব ভীতি এবং প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা আবার মানে সেই 60s যে গোল্ডেন জেনারেশন, সেই রকম একটা জায়গায় যেতে পারবো। আমাদের শিল্প, সাহিত্য, মানবতা এগুলো বিকাশ লাভ করবে, এই আশা রেখে আজকে শেষ করছি। মুজাফফর, ধন্যবাদ।